আপনারা শুনছেন গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে হুমায়ুন আহমেদের ভ্রমণ বিষয়ক গল্প হোটেল গ্রেভারিং। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। বাংলাদেশ নাইট। ভোর 4টার সময় টেলিফোন বেজে উঠল। অসময় টেলিফোন মানে রিসিভার না নেওয়া পর্যন্ত বুক ধরফর। নির্ঘাত বাংলাদেশের কল। এক গাদা টাকা খরচ করে কেউ যখন বাংলাদেশ থেকে আমেরিকায় কল করে তখন ঘটনা খারাপ ধরে নিতেই হবে। নিশ্চয়ই কেউ মারা টারা গেছে। 3বার রিং হবার পর আমি রিসিভার তুলে ভয়ে ভয়ে বললাম, হ্যালো। ওপর থেকে ভারী গলা শোনা গেল, হুমায়ুন ভাই, খিচুড়ি কি করে রান্না করতে হয় জানেন? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। টেলিফোন করেছে মোরহেড স্টেট ইউনিভার্সিটির মিজানুল হক, সেখানকার একমাত্র বাঙালি ছাত্র। অ্যাকাউন্টিংয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করছে। হ্যালো হুমায়ুন ভাই, কথা বলছেন না কেন? খিচুড়ি কি করে রান্না করতে হয় জানেন? না। তাহলে তো বিগ প্রবলেম হয়ে গেল। আমি চুপ করে রইলাম। মিজানুল হক হড়বড় করে বলল, কাচ্চি বিরিয়ানি প্রিপারেশন জানা আছে? আমি শীতল গলায় বললাম, কটা বাজে জানো? কটা? রাত 4টা। বলেন কি, এত রাত হয়ে গেছে? সর্বনাশ। করেছিলে কি তুমি? বাংলাদেশে ম্যাপ বানাচ্ছি। আপনি ঘুমিয়ে পড়ুন হুমায়ুন ভাই, সকালে টেলিফোন করব। বিরাট সমস্যায় পড়েছি। মিজানুল হক খট করে টেলিফোন রেখে দিল। আমি বিছানা ছেড়ে উঠলাম। পার্কোলেটরে কফি বসিয়ে দিলাম। আমার ঘুমাবার চেষ্টা করা বৃথা। মিজানুল হকের মাথায় ঠিক নেই, কিছুক্ষণের মধ্যেই আবার টেলিফোন করবে। অন্য কোনো খাবারের রেসিপি জানতে চাইবে। এই ব্যাপারটা গত 3 দিন ধরে চলছে। মোরহেড স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক বর্ষ উদযাপন উপলক্ষে অন্যান্য দেশের সঙ্গে উদযাপিত হবে বাংলাদেশ নাইট। এই অঞ্চলে বাংলাদেশের একমাত্র ছাত্র হচ্ছে মিজান, আর আমি হচ্ছি নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে মিজানের একমাত্র পরামর্শদাতা। আশেপাশে 700 মাইলের মধ্যে দ্বিতীয় বাঙালি নেই। কফির পেয়ালা হাতে নেবার সঙ্গে সঙ্গে মিজানের টেলিফোন। হ্যালো হিমন ভাই। হ্যাঁ, প্ল্যান প্রোগ্রাম নিয়ে আপনার সঙ্গে আরেকবার বসা দরকার। এখনও তো দেরি আছে। দেরি আপনি কোথায় দেখলেন? 1 তো সপ্তাহ মাত্র। শালাদের একটা ভেলকি দেখিয়ে দেব। বাংলাদেশ বললে চিনতে পারে না, হা করে তাকিয়ে থাকে। ইচ্ছে করে চড় মেরে মুখ বন্ধ করে দিই। এইবার শালারা বুঝবে বাংলাদেশ কি জিনিস। ঠিক না হুমায়ুন ভাই? হ্যাঁ, ঠিকই বলছো। শালাদের চোখ টেরা হয়ে যাবে দেখবেন। আমি আপনার এখানে চলে আসছি। মিজান টেলিফোন নামিয়ে রাখলো। আমি আরেকটি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এই ছেলেটিকে আমি খুবই পছন্দ করি। তার সমস্যা একটাই, সারাক্ষণ মুখে বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটা খোলার চেষ্টা করেছিল। একজন ছাত্র থাকলে অ্যাসোসিয়েশন হয় না বলে সেই চেষ্টা সফল হয়নি। অন্য স্টেট থেকে বাংলাদেশি ছাত্র আনার চেষ্টাও করেছে, লাভ হয়নি। এই প্রচণ্ড শীতের দেশে কেউ আসতে চায় না। শীতের সময় এখানকার তাপমাত্রা 0-30 ডিগ্রি নিচে নেমে যায়। কে আসবে এরকম ভয়াবহ ঠান্ডা একটা জায়গায়? মিজান এই ব্যাপারে বেশ মনমরা হয়েছিল। বাংলাদেশ নাইটের ব্যাপারটা এসে পড়ায় সেই দুঃখ খানিকটা কমেছে। এই বাংলাদেশ নাইট নিয়েও বিরাট কাণ্ড। মোরহেড স্টেট ইউনিভার্সিটিতে ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার মিজানকে বলল, তুমি এক কাজ করো, তুমি বাংলাদেশ নাইট পাকিস্তানিদের সঙ্গে করো। মিজান হুঙ্কার দিয়ে বলল, কেন? এতে তোমার সুবিধা হবে, ডবল ডেকোরেশন হবে না, এক খরচায় হয়ে যাবে। তুমি একা মানুষ। তোমার এত বড় সাহস, তুমি পাকিস্তানিদের সঙ্গে আমাকে বাংলাদেশ নাইট করতে বলেছ? তুমি কি জানো ওরা কি করেছে? তুমি কি জানো ওরা আমাদের কতজনকে মেরেছে? তুমি কি জানো? কি মুশকিল, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি আজে বাজে কথা বলবে, তুমি আমার দেশকে অপমান করবে, আর আমি তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবো? মিজান ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারের সামনে টেবিলে প্রকাণ্ড এক ঘুষি বসিয়ে দিল। টেবিলে রাখা কফির পেয়ালা উল্টে পড়ল। লোকজন ছুটে এলো, প্রচণ্ড হইচই। এরকম মাথা গরম একটা ছেলেকে সবসময় সামনে শুনলে রাখা মুশকিল। তবে ভরসা একটাই, সে আমাকে প্রায় দেবতা পর্যায়ে ফেলে রেখেছে।
তার ধারণা আমার মতো জ্ঞানী গুণী মানুষ শতাব্দীতে এক আধটা জন্মায়, আমি যা বলি শোনে। মিজান তার ভাঙা মরিস মাইনর নিয়ে ঝড়ের গতিতে চলে এলো। সঙ্গে বাংলাদেশের ম্যাপ নিয়ে এসেছে। সেই ম্যাপ দেখে আমার আক্কেল গুরুম। যে কটা রং পাওয়া গেছে সব কটাই সে লাগিয়েছে। জিনিসটা দাঁড়িয়েছে কেমন বলুন তো? রং একটু বেশি হয়ে গেল না? ওরা রং চং একটু বেশি পছন্দ করে হুমায়ুন ভাই। তাহলে ঠিকই আছে। এখন আসুন প্রোগ্রামটা ঠিক করে ফেলা যাক। বাংলাদেশের খাবারের নমুনা হিসেবে খিচুড়ি খাওয়ানো হবে। খিচুড়ির শেষে দেওয়া হবে পান সুপারি। পান সুপারি পাবে কোথায়? শিকাগো থেকে আসবে, ইন্ডিয়ান শপ আছে, ওরা পাঠাবে। ডলার পাঠিয়ে চিঠি দিয়ে দিয়েছি। খুব ভালো। দেশ সম্পর্কে একটা বক্তৃতা দেওয়া হবে। বক্তৃতার শেষে প্রশ্ন উত্তর পর্ব, সবার শেষে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত গাইবে কে? কেন, আমি আর আপনি? তুমি পাগল হয়েছ? জীবনে আমি কোনোদিন গান গাইনি। আর আমি বুঝি হেমন্ত? এইসব চলবে না হুমায়ুন ভাই। আসুন গানটা একবার প্র্যাকটিস করি। মিজান, মরে গেলেও তুমি আমাকে দিয়ে গান গাওয়াতে পারবে না। তাছাড়া এই গানটার আমি কথা জানি না, সুর জানি না। কথা সুর তো আমিও জানি না হুমায়ুন ভাই। চিন্তা নেই, একটা ব্যবস্থা হবেই। উৎসবের দিন ভোরবেলাতে আমরা প্রকাণ্ড সসপ্যানে খিচুড়ি বসিয়ে দিলাম। চাল ডাল আনাজপাতি সিদ্ধ হচ্ছে। দুটো মুরগি কুচি কুচি করে ছেড়ে দেওয়া হলো। 1 পাউন্ডের মতো কিমা ছিল, তাও ঢেলে দিলাম। যত ধরনের গরম মশলা ছিল সবই দিয়ে দিলাম। জাল হতে থাকলো। মিজান বলল, খিচুড়ির আসল রহস্য হলো মিক্সিংয়ে। আপনি ভয় করবেন না, জিনিস ভালোই দাঁড়াবে। সে একটা খুন্তি দিয়ে প্রবল বেগে নাড়তে শুরু করলো। ঘন্টা 2 পর যা দাঁড়ালো তা দেখে বুকে কাঁপন লাগে। ঘন সিরাপের মতো একটা তরল পদার্থ, উপরে আবার দুধের স্বরের মতো স্বর পড়েছে। জিনিসটার রং দাঁড়িয়েছে ঘন কৃষ্ণ। মিজান শুকনো গলায় বলল, কালো হলো কেন বলুন তো হুমায়ুন ভাই? কালো রঙে তো কিছুই তো দেয়নি। আমি সেই প্রশ্নের জবাব দিতে পারলাম না। মিজান বলল, টমেটো পেস্ট দিয়ে দেবো নাকি? দাও। টমেটো পেস্ট দেওয়ায় রং আরও কালচে মেরে গেল। মিজান বলল, লাল রঙে কিছু ফুড কালার কিনে এনে ছেড়ে দেব? দাও। তাও দেওয়া হলো। এতে কালো রঙের কোনো হেরফের হলো না, তবে মাঝে মাঝে লাল রং ঝিলিক দিতে লাগলো। দুজনের মাথায় হাত দিয়ে বসে পড়লাম। জাতীয় সঙ্গীতেরও কোনো ব্যবস্থা হলো না। মিজানের গানের গলা আমার চেয়েও খারাপ। যখন গান ধরে মনে হয় গলায় সর্দি নিয়ে পাতিহাঁস ডাকছে। শিকাগো থেকে পানও এসে পৌঁছলো না। অনুষ্ঠান সন্ধ্যায়। বিকেলে এক অদ্ভুত ব্যাপার হলো। অবাক হয়ে দেখি দূর দূর থেকে গাড়ি নিয়ে বাঙালি ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে। শুনলাম মিজান নাকি আশেপাশে যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে বাংলাদেশের নাইটের খবর দিয়ে চিঠি দিয়েছিল। 1,500 মাইল দূরে মন্টানা স্টেট ইউনিভার্সিটি, সেখান থেকে একটি মেয়ে গ্রেহাউন্ড বাসে করে একা একা চলে এসেছে। মিনেসোটা থেকে এসেছে 10 জনের একটা বিরাট দল। তারা সঙ্গে নানান রকম পিঠা নিয়ে এসেছে। গ্র্যান্ড ফোক্স থেকে এসেছেন করিম সাহেব, তার ছেলে মেয়ে এবং স্ত্রী। এই অসম্ভব কর্মঠ মহিলাটি এসেই আমাদের খিচুড়ি ফেলে দিয়ে নতুন খিচুড়ি বসালেন। সন্ধ্যার ঠিক আগে আগে সাউথ ডকোটার ফলস স্প্রিং থেকে একদল ছেলে মেয়ে এসে উপস্থিত হলো। মিজান আনন্দে লাফাবে না চেঁচাবে কিছুই বুঝতে পারছে না। চুপচাপ বসে আছে। মাঝে মাঝে গম্ভীর গলায় বলছে, দেখ শালা, বাংলাদেশ কি জিনিস, শালা দেখে যা। অনুষ্ঠান শুরু হলো দেশাত্মবোধক গান দিয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবো না গো তুমি। অন্যান্য স্টেট থেকে মেয়েরা যারা এসেছে তারাই শুধু গাইছে, এত সুন্দর গাইছে। এই বিদেশ বিভুঁইয়ে গান শুনে দেশের জন্য আমার বুক হু হু করতে লাগলো। চোখে জল এসে গেল। কেউ যেন তা দেখতে না পায় সেজন্য মাথা নিচু করে বসে রইলাম। পরদিন ফার্গো ফোরাম পত্রিকায় বাংলাদেশ নাইট সম্পর্কে একটা খবর ছাপা হলো। খবরের অংশবিশেষ এরকম, একটি অত্যন্ত আবেগপ্রবণ জাতির অনুষ্ঠান দেখার সৌভাগ্য আমার হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় দেশের গান দিয়ে। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম গান শুরু হবার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ছেলে মেয়েরা সব কাঁদতে শুরু করলো। আমি আমার দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে এমন মধুর দৃশ্য দেখিনি। কিসিং বুথ। আমেরিকানদের
বিচিত্র কাণ্ডকারখানার গল্প বলার সময় কিসিং বুথের গল্পটা আমি খুব আগ্রহ করে বলি। শ্রোতারা চোখ বড় বড় করে শোনে। যুবক বয়সীরা গল্প শেষ হবার পর মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হয়তো বা ভাবে, আহা, তারা কি সুখেই না আছে। গল্পটা বলা যাক। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে হোম কামিং বলে একটা উৎসব হয়। এই উৎসবে আনন্দ মিছিল হয়, হইচই গান বাজনা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দরী ছাত্রীটিকে হোম কামিং কুইন নির্বাচিত করা হয়। এই হোম কামিং রানীকে ঘিরে সারাদিন ধরে চলে আনন্দ উল্লাস। আমার আমেরিকা প্রবাসী প্রথম বর্ষে হোম কামিং কুইন হলো আন্ডার গ্র্যাজুয়েট ক্লাসের এক ছাত্রী। স্প্যানিশ আমেরিকান, রূপ ফেটে পড়েছে। কিছুক্ষণ এই মেয়ের দিকে তাকিয়ে থাকলেই বুকের মধ্যে এক ধরনের হাহাকার জমে উঠতে থাকে। জগৎ সংসার তুচ্ছ বোধ হয়। সম্ভবত এই শ্রেণীর রূপবতীদের প্রসঙ্গে বলা হয়েছে, মুনিগণ ধ্যান ভাঙে দে পদে তপস্যার ফল। মেয়েটিকে নিয়ে ভোর 11টার দিকে একটা মিছিল বের হলো। আমার ইচ্ছা করলো মিছিলে ভিড়ে যাই। শেষ পর্যন্ত লজ্জা লাগলো। ল্যাবরেটরিতে চলে এলাম। অনেকগুলি স্যাম্পল জমা হয়েছে। এদের এক্স-রে ডিফ্রেকশন প্যাটার্ন জানাতে হবে। ডিফ্রেকশন মেশিনটা ভালো কাজ করছে না, ছবি পরিষ্কার আসছে না। দুপুর 1টা পর্যন্ত কাজ করলাম। ঠিক করে রাখলাম লাঞ্চ সারার জন্য আধ ঘন্টা বিরতি দেব। মেমোরিয়াল ইউনিয়নের লাঞ্চ খেতে গিয়েছি। লক্ষ্য করলাম মেমোরিয়াল ইউনিয়নের দোতলায় অস্বাভাবিক ভিড়। কৌতূহলী হয়ে দেখতে গেলাম। জটলা আমাদের হোম কামিং কুইনকে ঘিরেই। এই রূপবতী বড় বড় পোস্টার সাজাচ্ছে। পোস্টারগুলিতে লেখা, নীল তিমিরা আজ বিপন্ন, নীল তিমিদের বাঁচান। জানা গেল এই হোম কামিং কুইন নীল তিমিদের বাঁচাও সংঘের একজন কর্মী। সে আজ নীল তিমিদের জন্য অর্থ সংগ্রহ করবে। নীল তিমিদের ব্যাপারে আমি তেমন কোনো আগ্রহ বোধ করলাম না। মানুষই যেখানে বিপন্ন সেখানে নীল তিমি নিয়ে লাফালাফি করা কোনো অর্থ হয় না। তবু দাঁড়িয়ে আছি। রূপবতী মেয়েটির আনন্দোজ্জ্বল মূর্তি দেখে ভালো লাগছে। আমি লক্ষ্য করলাম কাঠগড়ার মধ্যে একটা বেষ্টনী তৈরি করা হচ্ছে। সেখানে লাল কালিতে ঠোঁটের ছবি এঁকে নিচে লেখা হলো কিসিং বুথ, চুম্বন কক্ষ। তার নিচে লেখা চুমু খাবার নিয়মকানুন। 1, জড়িয়ে ধরবেন না, মুখ বাড়িয়ে চুমু খান। 2, চুমু খাওয়ার সময় খুবই সংক্ষিপ্ত। 3, প্রতিটি চুমু $1। 4, চেক গ্রহণ করা হবে না, ক্যাশ দিতে হবে। 5, বড় নোট গ্রহণযোগ্য নয়। ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছি না। আমার পাশে দাঁড়ানো আমেরিকান ছাত্র বুঝিয়ে দিল, হোম কামিং কুইন কিসিং বুথে দাঁড়িয়ে থাকবে, অন্যরা তাকে চুমু খাবে এবং প্রতিটি চুমুতে $1 করে দিবে। সেই ডলার চলে যাবে নীল তিমি বাঁচাও ফান্ডে। আমি হতভম্ব। প্রথমে মনে হলো পুরো ব্যাপারটাই হয়তো এক ধরনের রসিকতা। আমেরিকানরা রসিকতা পছন্দ করে, এটাও বোধহয় মজার রসিকতা। দেখা গেল ব্যাপারটা মোটেই রসিকতা নয়। মেয়েটি কিসিং বুথে দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে তার সামনে লাইন। এক একজন এগিয়ে আসছে, ডলার দিচ্ছে, মেয়েটিকে চুমু খেয়ে সরে যাচ্ছে। এগিয়ে আসছে দ্বিতীয়জন। আমি মুগ্ধ বিস্ময়ে দেখছি। মেয়েটির মুখ হাসি হাসি, তার নীল চোখ ঝকমক করছে, যেন পুরো ব্যাপারটাই সে খুবই আনন্দ পাচ্ছে। আনন্দ ছেলেরাও পাচ্ছে। একজনকে দেখলাম $10 একটি নোট দিয়ে পরপর 10 পা চুমু খেল। এতেও তার স্বাদ মিটল না। মানিব্যাগ খুলে $20 আরেকটি নোট বের করে উঁচু করে সবাইকে দেখালো। সঙ্গে সঙ্গে প্রচণ্ড হাততালি, যার মানে চালিয়ে যাও। ইউনিভার্সিটির মেথর, ঝাড়ুদার এরাও ডলার দিয়ে এগিয়ে এলো। এরা বেশ গম্ভীর, যেন কোনো পবিত্র দায়িত্ব পালন করছে। চুমু খেলো খুবই শালীন ভঙ্গিতে। মন্দিরে দেবী মূর্তিকে চুমু খাওয়ার ব্যবস্থা থাকলে হয়তো এভাবেই খাওয়া হতো। কিছুক্ষণের মধ্যে ভারতীয় ছাত্ররা চলে এলো। এরা চুমু খাবার লাইনে দাঁড়ালো না, এক জায়গায় দাঁড়িয়ে জটলা পাকাতে লাগলো। এ ওকে ঠেলাঠেলি করছে, কেউ যেতে চাচ্ছে না। শেষ পর্যন্ত একজন এগিয়ে এলো। এর নাম উমেশ। বম্বের ছেলে। মানুষ সে বানর থেকে এসেছে এটা উমেশকে দেখলেই বোঝা যায়। তার জন্য ডারউইনের বই পড়তে হয় না। উমেশ চুমু খাবার পরপরই অন্য ভারতীয়দের লজ্জা ভেঙে গেল। তারাও লাইনে দাঁড়িয়ে গেল। আমি ল্যাবরেটরিতে চলে এলাম। আমার প্রফেসর তার কিছুক্ষণের মধ্যে এক্স-রে কাজ কি হচ্ছে তার খোঁজ দিতে এলেন। ডিফ্রেকশন প্যাটার্ন দেখতে দেখতে বললেন, তুমি কি ওই মেয়েটিকে চুমু খেয়েছ? আমি বললাম, না। না কেন?
মাত্র $1 এমন রূপবতী একটি মেয়েকে চুমু খাবার সুযোগ নষ্ট করা কি উচিত? আমি বললাম, এভাবে চুমু খাওয়াটা আমাদের দেশে নীতিমালায় বাধা আছে। বাধা কেন? চুমু হচ্ছে ভালোবাসার প্রকাশ। তুমি যদি তোমার শিশুকন্যাকে প্রকাশ্যে চুমু খেতে পারো, তাহলে একটি তরুণীকে চুমু খেতে পারবে না কেন? মূল ব্যাপারটা হচ্ছে ভালোবাসা। আমি বললাম, এই মেয়েটির ব্যাপারে তো ভালোবাসার প্রশ্ন আসছে না। তিনি অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, আসবে না কেন? এই মেয়েটিকে তুমি হয়তো ভালোবাসছো না, কিন্তু তার রূপকে তুমি ভালোবাসছো। বিউটি ইজ ট্রুথ, তাই নয় কি? আমি চুপ করে রইলাম। তিনি বললেন, একটি নির্জন দ্বীপে যদি তোমাকে ওই মেয়েটির সঙ্গে ছেড়ে দেওয়া হতো, তাহলে তুমি কি করতে? চুপ করে বসে থাকতে? আমি নিচু গলায় বললাম, মুনিগণ ধ্যান ভাঙিতে পদে তপস্যার ফল। অধ্যাপক বিরক্ত গলায় বললেন, এর মানে কি? আমি ইংরেজিতে তাকে ব্যাখ্যা করে দিলাম। অধ্যাপক পরম প্রীত হলেন। আমি বললাম, তুমি কি চুমু খেয়ে এসেছো? না, এখন ভিড় বেশি, ভিড়টা কমলেই যাব। বিকেল 4টায় এক্স-রে টেকনিশিয়ান ছুটে এসে বলল, বসে আছো কেন? এক্ষুনি মেমোরিয়াল ইউনিয়নে চলে যাও, কুইক কুইক। কেন? 4টা থেকে 4:30, এই আধ ঘন্টার জন্য চুমুর দাম কমানো হয়েছে। এই আধ ঘন্টার জন্য $2 করে চুমু। টেকনিশিয়ান যেমন ঝড়ের গতিতে এসেছিল, তেমনই ঝড়ের গতিতেই চলে গেল। আমি গেলাম দেখতে। লাইন এখনও আছে। লাইনের শুরুতেই উমেশকে দেখা গেল। সে মনে হয় লাইনে লাইনেই আজকে দিনটা কাটিয়ে দিচ্ছে। আমার প্রফেসরকেও দেখলাম, $1 একটা নোট হাতে দাঁড়িয়ে। তিনি আমাকে দেখে হাত ইশারা করে ডাকলেন। গল্পটা আমি এই জায়গাতে শেষ করে দিই। শ্রোতারা ব্যাকুল হয়ে জানতে চায়, আপনি কি করলেন? দাঁড়ালেন লাইনে? আমি তাদের বলি, আমি লাইনে দাঁড়ালাম কি দাঁড়ালাম না তা মূল গল্পের জন্য অনাবশ্যক। অনাবশ্যক হোক আর না হোক, আপনি দাঁড়ালেন কিনা বলুন। আমি কিছুই বলি না, বিচিত্র ভঙ্গিতে হাসি, যে হাসি দুরকম অর্থই হতে পারে। প্রথম তুষারপাত। ভিসকোমিটারটা ঠিকমতো কাজ করছিল না। এক এক সময় এক এক রকম রিডিং দিচ্ছে। আমার সঙ্গে কাজ করে পার্ল রেইমেন। ভিসকোমিটার কাজ করছে না শুনে সে কোত্থেকে লম্বা একটা স্ক্রু ড্রাইভার নিয়ে এলো এবং পটপট করে ভিসকোমিটারের সব অংশ খুলে ফেলল। আমি মনে মনে বললাম, বাহ, বেশ ওস্তাদ ছিল তো, এত জটিল যন্ত্র অথচ কি অবলীলায় খুলে ফেলল। আমি বললাম, পল, তুমি কি এই যন্ত্র সম্পর্কে কিছু জানো? পল বলল, না। আমি অবাক হয়ে বললাম, জানো না তাহলে এটা খুলে ফেললে যে? দেখি ব্যাপারটা কি। পল ভিসকোমিটারের স্প্রিং খুলে বের করে আনলো এবং দু হাতে কিছুক্ষণ টানাটানি করে বলল, এটা গেছে, বলে স্ক্রু ড্রাইভার নিয়ে উঠে চলে গেল। আমি টেবিলের উপর একগাদা যন্ত্রপাতি অংশ ছড়িয়ে চুপচাপ বসে রইলাম। কি করব কিছুই বুঝতে পারলাম না। আমেরিকানদের এই বিচিত্র অভ্যাসটি সম্পর্কে বলা দরকার। আমি এর নাম দিয়েছি স্ক্রু ড্রাইভার প্রেম। সব আমেরিকানদের পকেটে কয়েক সাইজের স্ক্রু ড্রাইভার থাকে বলে আমার ধারণা। প্রথম সুযোগে এরা সমস্ত স্ক্রু খুলে ফেলবে। যন্ত্রপাতি সম্পর্কে আমাদের এক ধরনের ভীতি আছে। ভীতির কারণ আমাদের শৈশব। ব্যাপারটা ব্যাখ্যা করি। বাড়িতে হয়তো একটা রেডিও আছে। ছোট ছেলে রেডিও ধরতে গেল, বাবা চেঁচিয়ে উঠবেন, খবরদার, হাত দিবি না। মা চাচাবেন, খোকন হাত দিও না, ব্যথা পাবে। ছোট্ট খোকনের মনের ভেতর ঢুকে গেল যন্ত্রপাতিতে হাত দেওয়া যাবে না, হাত দিলেই খারাপ কিছু ঘটবে। বড় হবার পরেও শৈশবের স্মৃতি থেকেই যায়। ঘরের ফিউজ কেটে গেলেও আমরা একজন মিস্ত্রি ডেকে আনি। আগের প্রসঙ্গে ফিরে আসি। টেবিলের যন্ত্রপাতি অংশ ছড়িয়ে বসে আছি, মনটা খারাপ। এসব খুঁটিনাটি জোড়া লাগাবো কিভাবে তাই ভাবছি। তখন পল আবার ঘরে ঢুকল। উত্তেজিত ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি বাইরে যাও, তুষারপাত হচ্ছে। আমাদের সাহিত্যের একটা বড় অংশ জুড়ে আছে বর্ষা, মেঘমেদুর আকাশ, শ্রাবণের ধারা, আষাঢ়ের পূর্ণিমা। তেমনি ইংরেজি সাহিত্যে আছে তুষারপাত, বিশেষ করে বছরের প্রথম তুষারপাতের বর্ণনা। বছরের প্রথম বৃষ্টি বলে আমাদের কিছুই নেই, সারা বছরই বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে বেশি, অন্য সময় কম। এদেশে তুষারপাতের নির্দিষ্ট সময় আছে। সামারে তুষারপাত হবে না, স্প্রিং বা ফলেও হবে না।
তুষারপাত হবে শীতের শুরুতে এবং প্রথম তুষারপাতের সঙ্গে শুরু হবে দীর্ঘ শীতের প্রস্তুতি। ফায়ারিং প্লেস ঠিক করতে হবে, হিটিং সিস্টেম ঠিক আছে কিনা দেখতে হবে, শীতের দিনে খাবার দাবারের ব্যবস্থা দেখতে হবে, দিনের পর দিন ঘরবন্দি হয়ে থাকতে হবে, তার জন্য প্রস্তুতি দরকার। ব্লিজার্ড হতে পারে, ব্লিজার্ড হলে 6-7 দিন এক নাগারে গৃহবন্দী থাকতে হবে, তারও প্রস্তুতি আছে। দেখতে হবে সেলারে প্রচুর মদের বোতল আছে কিনা, পছন্দসই বিয়ারের পেটি কটা আছে। শীতের সিজনে স্কিং করার পরিকল্পনা থাকলে তার জন্য প্রস্তুতি দরকার। অনেক কাজ, সব কাজের শুরুর ঘটা হচ্ছে বছরের প্রথম তুষার। তুষারপাত দেখবার জন্য ডানবার হলের বাইরে এসে দাঁড়িয়েছি। আকাশ ঘোলাটে, বইপত্র পড়েছি পেঁজা তুলার মতো তুষার পড়ে। এখন সেরকম দেখলাম না, পাউডারে কণার মতো গুঁড়ো গুঁড়ো তুষার পড়ছে। গায়ে পড়া মাত্রই তা গলে যাচ্ছে। খুব যে একটা অপরূপ দৃশ্য তা নয়, তবু মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে আছি। দেখতে দেখতে পট পরিবর্তন হলো, শিমুল তুলার মতো তুষার পড়ছে, মনে হচ্ছে মেঘের টুকরো। এই টুকরোগুলি গায়ে পড়া মাত্র গলে যাচ্ছে না, গায়ের সঙ্গে লেগে থাকছে। চেনা এই জায়গা মুহূর্তের মধ্যে অচেনা হয়ে গেল, যেন এটা ডানবার হলের সামনের জায়গা নয়, এটা ইন্দ্রলোকের কোনো এক মেঘপুরী। মাত্র 2 ঘন্টার সময়ে সমস্ত ফার্গো শহর তুষারে ঢাকা পড়ে গেল। চারদিক সাদা। এই সাদা রঙের কি বর্ণনা দেব? তুষারের সাদা রং অন্য সাদার মতো নয়। এই সাদা রঙে একটা হিমভাব থাকে, যা ঠিক আছে কাছে টানে না, একটু যেন দূরে সরিয়ে দেয়। তুষারের শুভ্রতার সঙ্গে অন্য কোনো শুভ্রতার তুলনা চলে না। এই শুভ্রতা অপার্থিব। ল্যাবরেটরি বন্ধ করে সকাল সকাল হোটেল ক্লেভারিনে ফিরেছি। বাস দিলাম না, তুষারের রূপ দেখতে দেখতে যাব। মাইল 2-1 পথ, কতক্ষণ আর লাগবে? পথে নেমেই বুঝলাম খুব বড় বোকামি করেছি। রাস্তা অসম্ভব পিছল, পা ফেলা যায় না, তার উপর ঠান্ডা। টেম্পারেচার দ্রুত নেমে যাচ্ছে, গায়ে সেই অনুপাতে গরম কাপড় নেই। ঠান্ডায় প্রায় জমে যাচ্ছি, তবুও ভালো লাগছে। মনে হচ্ছে সারা পৃথিবী বরফের চাদরে ঢাকা। নিজেকে মনে হচ্ছে ক্যাপ্টেন স্কট। এগুচ্ছি মেরুবিন্দুর খোঁজে। চারিদিকের কি অপরূপ দৃশ্য, সুন্দর সুন্দর সুন্দর। আবেগেও আনন্দে আমার চোখ ভিজে উঠল। উইন্টার ফর এ মোমেন্ট টেক্স দ্য মাইন্ড, দ্য স্নো ফলস পাস্ট দ্য আর্কলাইট, আইসলিস গার্ড এ ওয়াল, দ্য উইন্ড মোয়াস থ্রো এ ক্র্যাক ইন দ্য উইন্ডো, এ কিন স্পার্কেল অফ ফ্রস্ট ইজ নো দ্য সিল। জননী। ছোটবেলায় আমার ঘর পালানোর রোগ হয়েছিল, তখন ক্লাস 3-তে পড়ি। স্কুলের নাম কিশোরী মোহন পাঠশালা। থাকি সিলেটের মীরাবাজারে, বাসার কাছেই স্কুল। দুপুর 12টায় স্কুল ছুটি হয়ে যায়, বাকি দীর্ঘ সময় কিছুতেই আর কাটে না। আমার বোনেরা তখন রান্নাবাটি খেলে, ওদের কাছে পাত্তা পাই না। মাঝে মাঝে অবশ্য খেলা নেয়, তবু আমার ভূমিকা হয় চাকরের। আমি হই পুতুল খেলার সংসারের চাকর, ওদের ফরমায়েশ খাটি। ওরা আমার সঙ্গে তুই তুই করে কথা বলে, কাজে ওদের পুতুল খেলায় খুব উৎসাহ বোধ করি না। ঘর পালানোর রোগ তখন হলো। এক ঝাঝা দুপুরে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। চমৎকার অভিজ্ঞতা। হাঁটতে হাঁটতে অদ্ভুত সব কল্পনা করা যায়, মজার মজার দৃশ্য দেখে থমকে দাঁড়ানো যায়। কারো কিছু বলার থাকে না, আমি রোজই তাই করি। সন্ধ্যার আগে আগে বাসায় ফিরে আসি। আমার মা নিজের সংসার নিয়ে ব্যস্ত, তার ছেলে সারা দুপুর রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, তাও তিনি জানেন না। আর জানলেও যে ভয়ঙ্কর কিছু করতেন তাও মনে হয় না। তার দিবানিদ্রায় আমি ব্যাঘাত করছি না, এই আনন্দটাই তার জন্য অনেকখানি ছিল বলে আমার ধারণা। যাই হোক, একদিনের ঘটনা বলি। হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। বিশ্রাম নেওয়ার জন্য একটা বাড়ির বারান্দায় এসে বসলাম। কালো সিমেন্টের বারান্দা, দেখলেই ইচ্ছে করে খালি গায়ে শুয়ে পড়তে। চুপচাপ বসে আছি, হঠাৎ বাড়ির দরজা খুলে গেল। ঘুম ঘুম চোখে এক ভদ্রমহিলা বেরিয়ে এলেন। অবাক হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। নরম গলায় বললেন, কি চাও খোকা? আমি বললাম, কিছু চাই না। বাসা কোথায়? আমি জবাব দিলাম না। বাসা কোথায় তাই মহিলাকে বলার কোনো অর্থ হয় না। তিনি চলে গেলেন না।
দরজা ধরে দাঁড়িয়ে রইলেন। তার চোখে গভীর বিস্ময় এবং কৌতূহল। আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। তিনি বললেন, তুমি চলে যেও না, আমি আসছি। তিনি ঘরের ভেতর চলে গেলেন এবং মিনিট 3 পর আবার উপস্থিত হলেন। তার হাতে কি একটা খাবার। তিনি আমার দিকে বাড়িয়ে বললেন, নাও, খাও। অপরিচিত কেউ কিছু খেতে দিলে বলতে হয় খাবো না, খিদে নেই। আমি তা বলতে পারলাম না। জিনিসটা হাতে নিলাম। খেতে গিয়ে বুঝতে পারলাম ওই খাদ্য এই পৃথিবীর খাদ্য নয়, স্বর্গীয় কোনো অমৃত। জিনিসটা হচ্ছে জেলি মাখানো এক টুকরো পাউরুটি। এরকম সুখাদ্য পৃথিবীতে আছে এবং তা অপরিচিত কাউকে দেয়া যায় তা আমার ধারণা বাইরে ছিল। ভদ্রমহিলা বললেন, আরেকটা দেব? আমি না সূচক মাথা নাড়লাম। তবে তা করতে বড় কষ্ট হলো। ভদ্রমহিলা ভেতরে চলে গেলেন এবং আরও এক টুকরো পাউরুটি নিয়ে ফিরে এলেন। আমি দ্বিতীয়টি নিঃশব্দে খেয়ে ফেললাম। ভদ্রমহিলা বললেন, তোমার নাম কি খোকা? আমি নাম বললাম না। এক দৌড়ে বাড়ি থেকে পালিয়ে এলাম। তিনি নিশ্চয়ই আমার এই অদ্ভুত ব্যবহারে খুবই অবাক হয়েছিলেন। তবে তিনি হয়তো বা তার চেয়েও অবাক হলেন যখন দেখলেন পরের দিন আমি আবার উপস্থিত হয়েছি। তিনি আমাকে দেখে খুব হাসলেন, তারপরে খাবার নিয়ে এলেন। ব্যাপারটা রুটিনের মতো হয়ে গেল। আমি রোজ চাই, ভদ্রমহিলা খাবার দেন, আমি খাই এবং চলে আসি। তিনি আমার জন্য অপেক্ষা করেন বলে মনে হয়। বারান্দায় এসে বসা মাত্র দরজা খুলে বের হয়ে আসেন। একদিনের কথা বলি। মেঘলা দুপুর, চারিদিকে কেমন অন্ধকার হয়ে এসেছে। ভদ্রমহিলার বারান্দা পা দেওয়া মাত্র বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে লাগলো। তিনি দরজা খুলে বললেন, বারান্দার বৃষ্টির ছাট আসবে, ভেতরে এসো খোকা। আমি ভয়ে ভয়ে ভেতরে এসে দাঁড়ালাম। কি চমৎকার সাজানো বাড়ি, যেন ছবি আঁকা। মানুষের বাড়ির ভেতরটা এত সুন্দর হয় আমার জানা ছিল না। খোকা, বসো। আমি ভয়ে ভয়ে সোফায় বসলাম। তিনি বললেন, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে, কেমন? তুমি মা ডাকবে, আমি তোমাকে খুব মজার মজার খাবার খাওয়াবো, আচ্ছা? আমি কিছু বললাম না। তিনি বললেন, তুমি যে আমাকে মা ডাকছো এটা কাউকে বলার দরকার নেই। এটা তোমার এবং আমার গোপন খেলা। আমি ভদ্রমহিলার কথাবার্তা কিছুই বুঝতে পারলাম না। তিনি নাশপাতি কিংবা নাশপাতির মতো দেখতে কোনো একটা ফল কেটে দিলেন। বললেন, এসো, তুমি আমার কোলে বসে খাও। তার আগে মিষ্টি করে আমাকে মা ডাকো তো। আমি মা ডাকতে পারলাম না। বিচিত্র এক ধরনের ভয়ে অন্তর কেঁপে উঠল। শিশুদের মনের গভীরে অনেক ধরনের ভয় লুকানো থাকে। তারই কোনো একটা বের হয়ে এসে আমাকে অভিভূত করে ফেলল। আমি ছুটে বের হয়ে গেলাম। বৃষ্টিতে কাক ভেজা হয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় পৌঁছলাম। ওই রহস্যময় বাড়িতে আর কোনোদিন যাইনি। মানুষের জীবনে কিছু ঘটনা পুনরাবৃত্তি ঘটে। রহস্যময় প্রকৃতি মানুষকে একই পরিস্থিতিতে বারবার ফেলে, মজা দেখেন বলে আমার ধারণা। সিলেটের ওই বাড়ির মহিলার মতো এক মহিলা দেখা পেলাম খোদ আমেরিকায়। আমার বয়স তখন 27। শীতের শুরু, বরফ পড়া আরম্ভ হয়েছে। হোটেল গ্রেভারিন থেকে বাসে ইউনিভার্সিটিতে আসতে খুব কষ্ট হয়। বাসের ভেতর হিটিংয়ের ব্যবস্থা আছে, তবু শীতে জমে যাবার মতো কষ্ট পাই। বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করা কষ্ট অকল্পনীয়। আমার ভারতীয় বন্ধু উমেশ আমার জন্য ইউনিভার্সিটির কাছে একটা ঘর খুঁজে দিল। আমেরিকান এক ভদ্রমহিলা তার বাড়ির কয়েকটা ঘর বিদেশি ছাত্রদের ভাড়া দেন। ভাড়া খুবই সস্তা, মাসে $40। তবে খাওয়া দাওয়া করতে হবে বাইরে। আমি বাড়িওয়ালার সঙ্গে দেখা করতে গেলাম। তার নাম লেভারেল। তিনি কঠিন গলায় বললেন, আমি খুব বেছে বেছে রুম ভাড়া দেই। যাদেরকে দেই তাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। তার মধ্যে সবচেয়ে কঠিন নিয়ম দুটি হচ্ছে, রাত 10টার পর কোনো বান্ধবীকে ঘরে আনা যাবে না এবং উঁচু ভলিউমে স্টেরিও বাজানো যাবে না। আমি বললাম, বান্ধবী এবং স্টেরিও দুটির কোনোটিই আমার নেই। তিনি বললেন, এখন নেই, 2 দিন পর হবে। সেটা দোষের নয়, তবে আমার নিয়ম তোমাকে বললাম, পছন্দ হলে রুম নিতে পারো। আমি রুম নিয়ে নিলাম। প্রথম মাসের ভাড়া বাবদ $40 দেবার পর তিনি একটি ছাপানো কাগজ আমার হাতে ধরিয়ে দিলেন। সেই কাগজে আরও সব শর্ত লেখা। প্রথম শর্ত পড়েই আমার আক্কেল গুরুম। লেখা আছে, এই বাড়ির কোনো অগ্নিবীমা নেই, কাজেই
এই বাড়ির অধিবাসীদের কেউ ধূমপান করতে পারবে না? সব নিয়ম মানা সম্ভব, কিন্তু এই নিয়ম কি করে মানব? মাথায় আকাশ ভেঙে পড়ল। একবার ভাবলাম ডলার ফেরত নিয়ে হোটেল গ্রেভারিনে ফিরে যাব। আবার ভাবলাম বাসায় তো আর বেশিক্ষণ থাকবো না, কাজেই তেমন অসুবিধা হয়তো হবে না। অসুবিধা হলো। ঘুমোতে যাবার আগে আগে সিগারেটের তৃষ্ণায় বুক ফেটে যাবার মতো অবস্থা হলো। আমি গরম কাপড় গায়ে দিলাম, গায়ে পার্কা চড়ালাম, মাফলার দিয়ে নিজেকে পেঁচিয়ে মাংকি ক্যাপ মাথায় দিয়ে বাড়ি থেকে বের হয়ে সিগারেট ধরালাম। দৃশ্যটা অদ্ভুত। বরফ পড়ছে, এই বরফের মধ্যে জব্বা জাব্বা গায়ে এক ছেলে সিগারেট টানার জন্য দাঁড়িয়ে আছে। দিন 7 পরের কথা। লেভরাইল আমার ঘরে ঢুকে কঠিন গলায় বলল, 11টা-12টার সময় বাড়ি দাঁড়িয়ে সিগারেট টানো, তাই না? হ্যাঁ, ধূমপান যারা করে তাদের আমি বাড়ি ভাড়া দিই না। আমি সামনের মাসে চলে যাব। খুবই ভালো কথা। মাসের এই কটা দিন দয়া করে ঘরে বসেই সিগারেট খাবে। ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে অসুখ বিসুখ বাঁধাও, তা আমি চাই না। ধন্যবাদ। শুকনো ধন্যবাদের আমার দরকার নেই। আমি 15 বছরে এই প্রথম একজনকে সিগারেট খাবার অনুমতি দিলাম। থ্যাংক ইউ। লেভারেল উঠে চলে গেল, তবে যাবার আগে হঠাৎ বলল, তোমার অন্য কোথাও যাবার দরকার নেই, তুমি আমার এখানেই থাকবে। আমি তোমার সিগারেটের অভ্যাস ছাড়িয়ে দেব। ভদ্রমহিলা এরপর আমার জীবন অতিষ্ঠ করে তুললেন। আমার সিগারেটের প্যাকেট তার কাছে জমা রাখতে হলো। তিনি গুনে গুনে আমার সিগারেট দেন, তার সামনে বসে খেতে হয়। তিনি নানান উপদেশ দেন, ধোয়া বুকের ভেতর নিও না, পাফ করে ছেড়ে দাও। সিগারেট খাবার সময় একজন অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকবে, এটা অসহ্য। এছাড়াও তিনি আরও সব সমস্যা করতে লাগলেন। আমার ওজন খুব কম, কাজেই তিনি ওজন বাড়ানোর চেষ্টা করতে লাগলেন। বলতে গেলে রোজ রাতে তার সঙ্গে ডিনার খেতে হয়। তিনি আমার কাপড় ধুয়ে দেন, ঘর ঝাড় দিয়ে দেন। একদিন তুষার ঝড় হচ্ছিল। ইউনিভার্সিটি থেকে আমি ঠিকমতো ফিরতে পারবো না ভেবেই নিজে ইউনিভার্সিটিতে হাজির হলেন। আমি বরফের ওপর দিয়ে ঠিকমতোই হাঁটতে পারছি, তবু তিনি হাত ধরে আমাকে নিয়ে এলেন। বরফের ওপর দিয়ে দুজন আসছি। হঠাৎ উনি আমাকে অবাক করে দিয়ে বললেন, হুমায়ুন। ইনি একমাত্র আমেরিকান যিনি শুদ্ধভাবে আমার নাম উচ্চারণ করতেন। তুমি কি দয়া করে এখন থেকে আমাকে মা ডাকবে? আমি স্তম্ভিত। বলেন কে মহিলা? আমি চুপ করে রইলাম। লেভারের শান্ত গলায় বললেন, তুমি আমাকে মা ডাকলে আমার খুব ভালো লাগবে। সবসময় ডাকতে হবে না, এই হঠাৎ হঠাৎ। আমি বিরাট সমস্যার মধ্যে পড়ে গেলাম। কি বলবো ভেবে পেলাম না। আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। ভদ্রমহিলার আদর যত্নে খুবই অস্বস্তি বোধ করি। কেউ আমার প্রতিটা ব্যাপার লক্ষ্য রাখছে, তাও আমার ভালো লাগে না। আমি পড়াশোনা করি, তিনি চুপচাপ পাশে বসে থাকেন। বারবার জিজ্ঞেস করেন, আমি পাশে বসে থাকায় তোমার কি অসুবিধা হচ্ছে? আমি ভদ্রতা করে বলি, না। ঠান্ডা লেগে একবার খানিকটা জ্বরের মতো হলো। তিনি তার নিজের ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট আমাকে দিয়ে গেলেন, সেই সঙ্গে একটা কার্ড, সেখানে লেখা, তাড়াতাড়ি ভালো হয়ে উঠো, তোমার মা লেভারেল। ভদ্রমহিলার এখানে বেশি দিন থাকতে হলো না। ইউনিভার্সিটি আমাকে বাড়ি দিল। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে নতুন বাড়িতে উঠিয়ে উঠলাম। বিদায়ের সময় তিনি শিশুদের মতো চিৎকার করে কাঁদতে লাগলেন। ভদ্রমহিলার স্বামী বিরক্ত হয়ে বারবার বললেন, এসব কি হচ্ছে? ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। লেভারেল, তুমি এত আপসেট কেন? আমার হৃদয় খুবই সম্ভব পাথরের তৈরি। এই দুজনে কাউকেই আমি মুখ ফুটে মা ডাকতে পারিনি। এই পরবাসে অকর্মার লোক খুব ভালো চিঠি লিখতে পারে বলে আমার একটা প্রবচন আছে। অকর্মাদের কাজকর্ম নেই, ইনিয়ে বিনিয়ে দীর্ঘ চিঠি তাদের পক্ষে লেখা সম্ভব। আমি নিজেও এইসব অকর্মাদের দলে। গুছিয়ে চিঠি লিখবার ব্যাপারে আমার জুড়ি নেই। পাঠকরা হয়তো ভ্রু কুঁচকে ভাবছেন, এই লোকটা দেখে খুবই অহংকারী। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি আসলেই অহংকারী, তবে লিখিতভাবে সেই অহংকার কখনো প্রকাশ করিনি। আজ করলাম। আমি যে চমৎকার চিঠি লিখতে পারি তার এখন একটি প্রমাণ দিব। আমার ধারণা, যেসব পাঠক এতক্ষণ ভ্রু কুঁচকে ছিলেন, প্রমাণ দাখিলের পর তাদের মুখের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। প্রবাস জীবনে 7 মাস পার হয়েছে।
আমার স্ত্রী গুলতেকিন আমার সঙ্গে নেই, সে আছে দেশে। হলিক্রস কলেজ থেকে আইএসসি পাস পরীক্ষা দিবে, কোমর বেঁধে পড়াশোনা করছে। পরীক্ষার আর মাত্র মাসখানেক দেরি। এই অবস্থায় আমি আমার বিখ্যাত চিঠিটি লিখে ফেললাম। 4 পাতা চিঠিতে একা থাকতে যে কি পরিমাণ খারাপ লাগছে, তার প্রতি যে কি পরিমাণ ভালোবাসা জমা করে রেখেছি, এইসব লিখলাম। চিঠির শেষ লাইনে ছিল, আমি এনে দেব তোমার ওঠানো 7টি অমরাবতী। এই চিঠি পড়ে সে খানিকক্ষণ কাঁদল। পরীক্ষার কথা সব ভুলে গিয়ে 7 মাস বয়সী শিশুকন্যাকে কোলে নিয়ে চলে এলো আমেরিকায়। আমি আমার চিঠি লেখার ক্ষমতা দেখে স্তম্ভিত। পরীক্ষা সব ফেলে দিয়ে চলে আসায় আমি খানিকটা বিরক্ত। 2 মাস অপেক্ষা করে পরীক্ষা দিয়ে দিলেই তো হতো। গুলতেকিন চলে আসায় আমার জীবনযাত্রা বদলে গেল। দেখা গেল সে একা আসেনি, আমার জন্য কিছু সৌভাগ্য নিয়ে এসেছে। সে আসার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি আমাকে একটা বাড়ি দিল। 2 তলা বাড়ি, 1 তলা রান্নাঘর, বসার ঘর এবং স্টাডি রুম। 2 তলায় 2টি শোবার ঘর। এত বড় বাড়ির আমার প্রয়োজন ছিল না, 1 বেডরুমই যথেষ্ট ছিল। তবে নর্থ ডাকোটা স্টেটের নিয়ম হচ্ছে বাচ্চার জন্য আলাদা শোবার ঘর থাকতে হবে। বাচ্চাদের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে হলে তাদের জন্য আলাদা আলাদা শোবার ঘর থাকতে হবে। তবে দুজনে ছেলে বা মেয়ে হলে একটি শোবার ঘর হলেই চলবে। আমরা নতুন বাড়িতে উঠে এলাম। বলতে গেলে প্রথমবারের মতো আমার সংসার শুরু করলাম। এর আগে থেকেছি মার সংসারে। আলাদা সংসারের আনন্দ বেদনার কিছুই জানি না। প্রবল উৎসাহে আমার ঘর সাজাবার কাজে লেগে পড়লাম। রোজই দোকানে যাই, যা দেখি তাই কিনে ফেলি। এমন অনেক জিনিস আমরা দুজন মিলে কিনেছি যা বাকি জীবনে একবারও ব্যবহার হয়নি। এই মুহূর্তে 2টি জিনিসের নাম মনে পড়ছে। টুলবক্স, যেখানে করাত ফরাত সবই আছে, এবং ফুটবাথ নেবার জন্য প্লাস্টিকের গামলা জাতীয় জিনিস। গুলতেকিন প্রবল উৎসাহে রান্নাবান্না নিয়েও ঝাঁপিয়ে পড়ল। ভাত মাছ ছাড়াও নানান পরীক্ষামূলক রান্না হতে লাগলো। অতি অখাদ্য সেই সব খাদ্যদ্রব্য মুখে নিয়ে আমি বলতে লাগলাম, অপূর্ব। খুব সুখের জীবন ছিল আমাদের। 7 মাস বয়সে পুতুলের মতো একটি মেয়ে, যে কাউকে বিরক্ত করে না, আপন মনে খেলে। মাঝে মাঝে তার মনে গভীর ভাবের উদয় হয়, সে তার নিজস্ব ভাষায় গান গায়। গিবিজি 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 গিবি, গিবিজি 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 গিবি। আহা, সে বড় সুখের সময়। প্রসঙ্গত বলে রাখি, এই দেশে প্রবাসী ছাত্রদের স্ত্রীরা ভয়াবহ জীবনযাপন করেন। এদের কিছুই করার থাকে না। স্বামী কাজে চলে যায়, ফিরে গভীর রাতে। এই দীর্ঘ সময় বেচারিকে কাটাতে হয় একা একা। এরা সময় কাটে টিভির সামনে বসে থেকে কিংবা শপিং মলে ঘুরে ঘুরে। রাতে স্বামী যখন ক্লান্ত হয়ে ফিরে আসে, তখন অতি অল্পতেই খিটিমিটি লেগে যায়। স্ত্রী বেচারি ফুপিয়ে কাঁদা ছাড়া কিছুই করার থাকে না। আমি এক ভদ্রলোককে জানতাম, যিনি রাত কাটার সময় তার স্ত্রীকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। একবারও ভাবেননি এই বিদেশ বিভূঁইয়ে আত্মীয় পরিজনহীন শহরে মেয়েটি কোথায় যাবে, কার কাছে যাবে। যাক ওসব, নিজের গল্পে ফিরে আসি। আমি মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিলাম, প্রবাসী জীবনে আমি কখনো আমার স্ত্রীর উপর রাগ করব না, কখনো তাকে একাকিত্বের কষ্ট পেতে দেব না। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, 18 বছরের এই মেয়ে আমেরিকান জীবনযাত্রার সঙ্গে নিজেকে খুব সহজে মানিয়ে নিচ্ছে। অতি অল্প সময়ে সে চমৎকার ইংরেজি বলা শিখল, সুন্দর অ্যাকসেন্ট। আমি অবাক হয়ে বললাম, এত চমৎকার ইংরেজি কোথায় শিখলে? সে বলল, টিভি থেকে। 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা টিভি খোলা থাকে, ইংরেজি শিখব না তো করবো কি? একদিন বাসায় এসে দেখি ফুটফুটে চেহারা 2টি আমেরিকান বাচ্চা আমার মেয়ের সঙ্গে ঘুরঘুর করছে। অবাক হয়ে বললাম, এরা কারা? গুলতেকিন হাসি মুখে বলল, বেবি সিটিং শুরু করেছি। সে কি? অসুবিধা তো কিছু নেই, আমার নিজের বাচ্চাটিকে তো আমি দেখছি, এই সঙ্গে এই দুজনকেও দেখছি, আমার তো সময় কাটাতে হবে। গুলতেকিন খুবই অবস্থাপন্ন পরিবারের মেয়ে। ওদের ধানমন্ডির বাসায় আমি প্রথম কাপড় ধোয়া এবং কাপড় শুকানোর যন্ত্র দেখি। ওদের পরিবার ম্যানেজার জাতীয় একজন কর্মচারী আছে, 3 জন আছে কাজের মানুষ, ড্রাইভার আছে, মালি আছে। এদের প্রত্যেকের আলাদা শোবার ঘর আছে। এরা যেন নিজের রান্না বান্না করে খেতে পারে, সেজন্য আলাদা রান্নাঘর এবং বাবুর্চি আছে। সেই পরিবারে অতি আদরের একটি মেয়ে বেবি সিটিং করছে। ভাবতেও অবাক লাগে। কাজটা হচ্ছে আয়ার।
এই জাতীয় কাজে মানসিক প্রস্তুতি নিশ্চয়ই তার ছিল না। বিদেশের মাটিতে সবই বোধহয় সম্ভব। বেবি সিটিংয়ের কাজটি সে চমৎকারভাবে করতে লাগলো। বাসা ভর্তি হয়ে গেল বাচ্চায়। সবাই গুলতেকিনকে বেবি সিটার হিসেবে পেতে চায়। মাঝে মাঝে দুপুরে বাসায় খেতে এসে দেখি পুরোপুরি স্কুল বসে গেছে, বাড়ি ভর্তি বাচ্চা। তারা আমার মেয়ের দেখা দেখি গুলতেকিনকে ডাকে আম্মা, আমাকে ডাকে আব্বা। মাঝে মাঝে এমনও হয়েছে আমেরিকান দম্পতি দুপুর রাতে তাদের বাচ্চা নিয়ে উপস্থিত। লজ্জিত গলায় বলছে, আমার বাচ্চাটা চেঁচামেচি করছে, রাতে তোমার সঙ্গে ঘুমোবে, কিছুতেই শান্ত করতে পারছি না। আমরা খুবই লজ্জিত, কি করব কিছু বুঝতে পারছি না। গুলতেকিন হাসি মুখে বলল, বাচ্চাকে রেখে যান, এর জন্য আমি তোমাকে পে করব। পে করতে হবে না, রাতের বেলা তোমার বাচ্চা আমার গেস্ট। গুলতেকিন শুয়েছে, একদিকে তার গলা জড়িয়ে ধরেছে আমাদের নিজের মেয়ে নোভা, অন্যদিকে আমেরিকান বাচ্চা। চমৎকার দৃশ্য। টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি যত টাকা পেতাম সে তার চেয়ে অনেক বেশি পেতে লাগলো। আমরা চমৎকার একটা গাড়ি কিনলাম, ডজ কোম্পানির পোলারা। ছুটির দিনগুলোতে গাড়ি করে ঘুরে বেড়াই। প্রায় মনে হয় আমি আমার জীবনের শ্রেষ্ঠতম সময়টা কাটাচ্ছি। টাকা পয়সা নিয়ে আমরা যত তুচ্ছ তাচ্ছিল্যই করি, সুখের উপকরণগুলির মধ্যে টাকা পয়সার ভূমিকাটা বেশ বড়। যতই দিন যাচ্ছে ততই তা বুঝতে পারছি। কিংবা কে জানে ধনবাদী এই সমাজ আমার চিন্তাভাবনাকে পাল্টে দিতে শুরু করেছে কিনা। পরবাসে আমার রুটিনটা হলো এরকম, ভোরবেলা ল্যাবরেটরিতে চলে যাই, সন্ধ্যাবেলা ফিরে আসি। ঘরে পা দেবার পর ক্লাসে বইপত্র ছুঁয়েও দেখি না, টিভি চালিয়ে দিই, গান শুনি, লাইব্রেরি থেকে নিয়ে আসা গাদা গাদা গল্পের বইয়ের পাতা উল্টাই। নোভাকে বাংলা শেখাতে চেষ্টা করি। গ্লাসের পানি দেখিয়ে বলি, এর নাম পানি, বলো পানি। সে বলে, গিবিজি। গিবিজি নয়, বলো পানি, পানি, গিবিজি গিবিজি। মেয়েটিকে নিয়ে তার মা খুব দুশ্চিন্তায় ভোগেন। শুধুমাত্র গিবিজি শব্দ সম্বল করে সে পৃথিবীতে এসেছে কিনা কে জানে। তার 1.5 বছর বয়স হয়ে গেছে। এই বয়সে বাচ্চারা চমৎকার কথা বলে, অথচ সে শুধু বলে গিবিজি। আমি নিজেও খানিকটা চিন্তিত বোধ করলাম। 2 বছর বয়সে হঠাৎ করে সে কথা বলতে শুরু করলো। ব্যাপারটা বেশ মজার, কারণ সে কথা বলা শুরু করলো ইংরেজিতে। একটা দুটো শব্দ নয়, প্রথম থেকে বাক্য, এবং বেশ দীর্ঘ বাক্য। বাসায় 2টো ভাষা চালু ছিল, ইংরেজি ও বাংলা। আমরা নিজেরা বাংলা বলতাম, যেসব বাচ্চারা সারাদিন বাসায় থাকতো তারা বলতো ইংরেজি। সে 2টি ভাষায় দীর্ঘদিন লক্ষ্য করেছে, বেছে নিয়েছে একটি। ভাষা বিজ্ঞানীদের জন্য এই তথ্যটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। আমার দীর্ঘ 7 বছর প্রবাস জীবনে অনেক সুখ দুঃখের গল্প আছে। সবই ব্যক্তিগত গল্প, তার থেকে 2-1টি বলা যেতে পারে। একদিনের কথা বলি। সন্ধ্যা মিলিয়েছে, বলে রাখা ভালো, সামারের সন্ধ্যা হয় রাত 9টার দিকে। আমি পড়ছে বসে চা খাচ্ছি। হঠাৎ লক্ষ্য করলাম 9-10 বছরের একটি বালিকা আমার বাসার সামনে হাঁটাহাঁটি করছে। মেয়েটির চেহারা ডল পুতুলের মতো, ফ্রকের হাতায় সে চোখ মুছছে। আমি বললাম, কি হয়েছে খুকি? সে বলল, কিছু হয়নি। আমি কি তোমার বাসার সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি? অবশ্যই পারো, ভেতরে এসেও বসতে পারো। না, আমার বাইরে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে। রাত 10:30টায় খাবার শেষ করে বাইরে এসে দেখি মেয়েটি তখনও দাঁড়িয়ে। আমি বললাম, এখনো দাঁড়িয়ে আছো? সে কাঁদো কাঁদো গলায় বলল, আমি তো তোমাকে বিরক্ত করছি না, শুধু দাঁড়িয়ে আছি। ব্যাপারটা কি তুমি আমাকে বলবে? মেয়েটি ঘটনাটা বলল। তার মা একজন ডিভোর্সি মহিলা, মেয়েকে নিয়ে থাকে। সম্প্রতি একটি ছেলের সঙ্গে তার ঘনিষ্ঠতার হয়েছে। ছেলেটিকে নিয়ে সে ডেটিংয়ে যায়। মেয়েটি একা বাড়িতে রেখে যায়। সন্ধ্যা মিলাবার পর মেয়েটির একা একা ভয় করতে থাকে। সে তখন ঘর বন্ধ করে বাইরে এসে দাঁড়ায়, মায়ের জন্য অপেক্ষা করে। আমার ঘরের সামনে এসে দাঁড়ানোর কারণ হচ্ছে আমার ঘরে অনেক রাত পর্যন্ত বাতি জ্বলে। সে লক্ষ্য করেছে আমি খুব রাত জাগি। মেয়েটির কষ্টে আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, খুকি, তুমি আমার ঘরে এসে মার জন্য অপেক্ষা করো। সে কঠিন গলায় বলল, না। সেবারে পুরো সমারটা আমার নষ্ট হয়ে গেল। মেয়েটি রোজ গভীর রাত পর্যন্ত আমার দরজার সামনে দাঁড়িয়ে তার মার জন্য অপেক্ষা করে। ভদ্রমহিলা মধ্যরাতে মাতাল অবস্থায় ফেরেন। আমার ইচ্ছা করে
চট দিয়ে মহিলার সবকটি দাঁত ফেলে দেই। তা করতে পারি না। কান পেতে শুনে মহিলা তার মেয়েকে বলছেন, আর কখনো দেরি হবে না। তুমি কি খুব বেশি ভয় পাচ্ছিলে? না, আমি তোমাকে ভালোবাসি মা। আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ কথাটি একজন আমেরিকান তার সমগ্র জীবনে কত লক্ষবার ব্যবহার করেন আমার জানতে ইচ্ছে করে। এই বাক্যটি আদৌ কি কোনো অর্থ তাদের কাছে আছে? আরেকটা ঘটনা বলি। আমার স্ত্রী জেনিলি নামের একটি মেয়ের বেবি সিটিং করত। মেয়েটির বয়স 7-8 বছর। মেয়েটির মা একজন ডিভোর্সি মহিলা, আমাদের ইউনিভার্সিটিতে সমাজবিদ্যার ছাত্রী। সেই ইউনিভার্সিটিতে যাবার পথে মেয়েটিকে রেখে যায়, ফেরার পথে নিয়ে যায়। একদিন ব্যতিক্রম হলো, সেই মেয়েকে নিতে এলো না। রাত পার হয়ে গেল। পরদিন ভোরে তার বাসায় গিয়ে দেখি বিরাট তালা ঝুলছে। খুব সমস্যায় পড়লাম। মহিলা গেলেন কোথায়? 3 দিন কেটে গেল, কোনো খোঁজ নেই। আমরা পুলিশে খবর দিলাম। মহিলার মার ঠিকানা বের করে তাকে লং ডিস্টেন্স টেলিফোন করলাম। ভদ্রমহিলা কঠিন গলায় বললেন, এইসব ব্যাপার নিয়ে আমাকে বিরক্ত না করলে খুশি হব। আমার মেয়ের সঙ্গে গত 7 বছর ধরে কোনো যোগাযোগ নেই। নতুন করে যোগাযোগ হোক তা আমার কাম্য নয়। জীবনের শেষ সময়টা আমি সমস্যা ছাড়া বাঁচতে চাই। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। তবে জেনি লি নির্বিকার। সে বেশ সহজ ভঙ্গিতে বলল, আমার মা আমাকে তোমাদের ঘাড়ে ডাম্প করে পালিয়ে গেছে, সে আর আসবে না। আমি তাকে সান্ত্বনা দেবার জন্য বললাম, অবশ্যই আসবে। না, আসবে না। আমি না থাকলে তার সুবিধা। বয়ফ্রেন্ডের সঙ্গে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। আমি তোমাদের সঙ্গেই থাকব। কথাগুলি বলবার সময় মেয়েটির গলা একবারও ধরিল না, চোখের কোণে অশ্রু চিকচিক করল না। একমাত্র শিশুরাই পারে নির্মোহ হয়ে সত্যকে গ্রহণ করতে। জেনি লির মা 4 দিন পর ফিরে আসে। সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে লং ডিস্টেন্স ড্রাইভে 10,000 মাইল দূরে মন্টনের একটা পাহাড়ে চলে গিয়েছিল। আমেরিকা কিভাবে বিদেশি ছাত্রদের জীবনে প্রভাব ফেলতে থাকে তার একটি চমৎকার উদাহরণ দিয়েই গল্প শেষ করব। শীতের সময়কার ঘটনা। এখানকার শীত মানে ভয়াবহ ব্যাপার। ঘর থেকে বেরোনো বন্ধ। আমি ইউনিভার্সিটিতে যাই, ইউনিভার্সিটি থেকে ফিরে আসি। জীবন এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। আমেরিকানদের মতে এই সময়টা স্বামী স্ত্রীদের জন্য খুব খারাপ। সবার মধ্যে তখন থাকে কেবিন ফিভার। দিনের পর দিন ঘরে বন্দি থেকে মেজাজ হয় রুক্ষ, ঝগড়াঝাটি হয়। পরিসংখ্যানে দেখা গেছে ডিভোর্সের 76% হয় শীতের সময়টা। আমেরিকানদের কেবিন ফিভারের ব্যাপারটা যে কত সত্যি তার প্রমাণ হাতে হাতে পেলাম। অতি সামান্য ব্যাপার নিয়ে কুৎসিত একটা ঝগড়া করলাম গুলতেকিনের সঙ্গে। সে বিস্মিত গলায় বারবার বলতে লাগলো, তুমি এরকম করে কথা বলছো কেন? এসব কি? কেন এরকম করছো? আমি চেঁচিয়ে বললাম, ভালো করছি। তুমি খুবই বাজে ব্যবহার করছো। কেউ এরকমভাবে আমার সঙ্গে কথা বলে না। কেউ না বলুক, আমি বলি। আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব। চলে যেতে চাইলে যাও। মাই ডোর ইজ ওপেন। দক্ষিণ দুয়ার খোলা। সে কয়েক মুহূর্ত অপেক্ষা করল, তারপর নোভাকে চুমু খেয়ে এক বস্ত্রে বের হয়ে গেল। আমি মোটেই পাত্তা দিলাম না। যাবে কোথায়? তাকে ফিরে আসতেই হবে। আশ্চর্যের ব্যাপার, সে ফিরে এলো না। 1 দিন এবং 1 রাত কেটে গেল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নোভা ক্রমাগত কাঁদছে, কিছুই খাচ্ছে না। আমি কিছুতেই তাকে শান্ত করতে পারছি না। সম্ভব অসম্ভব সব জায়গায় খোঁজ করলাম, কেউ কিছু বলতে পারে না। পুলিশে খবর দিলাম। ফার্গো শহরে অসহায় মহিলাদের রক্ষা সমিতি বলে একটা সমিতি আছে, সেখানেও খোঁজ নিলাম। আমার প্রায় মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। 2 দিন পার হলো, রাত এলো। আমি ঠিক করলাম রাতের মধ্যে যদি কোনো খোঁজ না পাই তাহলে দেশে খবর দেব। রাত 8টায় একটা টেলিফোন এলো। একজন মহিলা অ্যাটর্নি আমাকে জানালেন যে আমার স্ত্রী গুলতেকিন আহমেদ আমার ব্যবহারে অতিষ্ঠ হয়েছেন, তিনি ডিভোর্সে মামলা করতে চান। আমি বললাম, খুবই উত্তম কথা। সে আছে কোথায়? সে তার এক বান্ধবীর বাড়িতে আছে। সেই ঠিকানা তোমাকে দেওয়া যাবে না। আমি কি মামলার বিষয়ে তোমার সঙ্গে কথা বলবো? মামলার বিষয়ে কথা বলার কিছুই নেই। আমাদের বিয়ের নিয়মকানুন খুবই সহজ। এই নিয়মে আমার স্ত্রী স্বামী পরিত্যাগ করার অধিকার দেওয়া আছে। এই অধিকার বলে সে যে কোনো মুহূর্তে আমাকে ত্যাগ করতে পারে। তার জন্য কোর্টে যাবার প্রয়োজন নেই। তোমাদের দেশের নিয়মকানুন তোমাদের দেশের জন্য। আমেরিকায় নিয়ম চলবে না।
তোমার বকবকানি শুনতে আমার মোটেই ভালো লাগছে না। তুমি কি দয়া করে আমার স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেবে? আমি তোমার অনুরোধের কথা তাকে বলতে পারি, যোগাযোগ করবার দায়িত্ব তার। বেশ, তাই করো। আমি টেলিফোন নামিয়ে সারা রাত জেগে রইলাম, যদি গুলতেকিন টেলিফোন করে। সে টেলিফোন করল না। বিভীষিকাময় একটা রাত কাটল। ভোরবেলা সে এসে হাজির, যেন কিছুই হয়নি। এমন ভঙ্গিতে সে রান্নাঘরে ঢুকে চায়ের কেতলি বসিয়ে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কিছুই বলছি না। সে খুবই স্বাভাবিক ভঙ্গিতে 2 কাপ চা বানিয়ে 1 কাপ আমার সামনে রেখে বলল, তোমাকে আমি একটা শিক্ষা দিলাম, যাতে ভবিষ্যতে আমার সঙ্গে আর খারাপ ব্যবহার না করো। যদি করো, আমি কিন্তু ফিরে আসবো না। আমি বললাম, আমেরিকা তোমাকে বদলে দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। এই বদলানোটা কি খারাপ? না, না বলার সৎ সাহস যে তোমার হয়েছে, সেজন্য তোমাকে ধন্যবাদ। তবে যে বিদ্রোহ এখানে আমি করতে পারলাম, দেশে থাকতে তা কখনো পারতাম না। দিনের পর দিন অপমান সহ্য করে পশু শ্রেণীর স্বামীর পায়ের কাছে পড়ে থাকতে হতো। আমি কি পশু শ্রেণীর কেউ? হ্যাঁ। নাও, চা খাও। তোমার চেহারা এত খারাপ হয়েছে কেন? এই 2 দিন কিছুই খাওনি বোধ হয়। বলতে বলতে পশু শ্রেণীর একজন মানুষের প্রতি গাঢ় মমতায় তার চোখে জল এসে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি জানি এরপরেও তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তবু আমি বারবার তোমার কাছেই ফিরে আসব। এই 2 দিন আমি একবারও আমার মেয়ের কথা ভাবিনি, শুধু তোমার কথাই ভেবেছি। আমি মনে মনে বললাম, ভালোবেসে যদি সুখ নাহি, তবে কেন মিছিয়ে ভালোবাসা? ভাগ্যিস রবীন্দ্রনাথ জন্মেছিলেন, না জন্মালে ভাব প্রকাশে আমাদের বড় অসুবিধা হতো। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প হোটেল গ্রেভারিং। আজ ছিল 2য় পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। নতুন যারা আছেন, আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে, সেগুলো শুনে নেবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।